আজকের ভিডিওর বিষয় হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের 2024 কেমন যাবে। অর্থাৎ 2024 সালে মীন লগ্ন বা মীন রাশি যারা জাতক জাতিকা রয়েছে তাদের বর্ষফল বা রাশিফল। সাধারণভাবে বর্ষফল বা রাশিফল আলোচনা করতে গেলে একটা বিষয় খুব মনে পড়ে যে রাশিফলকে আমরা যতই সামগ্রিক বা আপেক্ষিক বলে থাকি, যুগে যুগে রাশিফলের কিন্তু একটা গুরুত্ব থেকেই গেছে। আমি ব্যক্তিগতভাবে আমার ছেলেবেলার কথা বলতে পারি। সেই সময় টেলিভিশন অনেক পরে এলো, সেই সময় রেডিওই একমাত্র ছিল আমার অবলম্বন। সেইখানে কিন্তু রেডিওতে গান শোনা বা রেডিওর নাটক ইত্যাদি বিষয়গুলো ছিল, খবর ছিল, কিন্তু রাশিফলের রেডিওতে আমি কখনো শুনিনি। পরবর্তীকালে যখন টেলিভিশন এলো, টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে দেখেছি যে রাশিফলের আলোচনা, কিন্তু আমাদের ছেলেবেলায় আমরা যখন স্কুলে পড়েছি, একবারে ছোটোবেলার কথা আমি বলছি, স্কুলে পড়েছি, সেই সময় আমি দেখেছি যে খবরের কাগজে রাজনৈতিক আলোচনা, খেলাধুলার আলোচনা ইত্যাদির পাশাপাশি রাশিফলের একটি জায়গা থাকতো, ছোট্ট করে দৈনিক। সেখানে রাশিফলের শেষে একটা লগ্নফল লেখা থাকতো, আর সাপ্তাহিক রাশিফলের একটা জায়গা থাকতো তুলনামূলকভাবে একটু বড়োভাবে। তো সেই রাশিফল সেই সময় আমি দেখেছি বাড়ির কোনো সদস্য রাজনীতির ওপরে ইন্টারেস্ট, তো সেই রাজনৈতিক খবরগুলো পড়তো। কেউ খেলাধুলার ওপর আগ্রহী, তো সে খেলাধুলার খবর পড়তো। সেরকম কেউ জ্যোতিষে আগ্রহী, তারা কিন্তু রাশিফলটা পড়ার ভীষণ আগ্রহী ছিল। আর আমরা ছোটরা কার্টুনের বিষয়ে আগ্রহী ছিলাম, তো আমরা পেপারটাকে ভাবতাম যে একটু লুকিয়ে যদি কার্টুন, অরণ্যদেব বা ফ্যান্টম ইত্যাদি বিষয়গুলো আমরা দেখতাম। পরবর্তীকালে যখন বাবার কাছ থেকে জানতে পারলাম যে আমার কি রাশি বা কি লগ্ন, তখন থেকে সেই যে নিউজ পেপার বা দৈনিক সংবাদপত্রে রাশিফল দেখার একটা অভ্যেস হয়ে যায়, সেটা কম বেশি আজও রয়ে গেছে। এবং আজকে আমি এই জায়গায় বসে রাশিফল আলোচনা করছি। তো কাজেই রাশিফল যতই আপেক্ষিক হোক, যতই সামগ্রিক হোক, রাশিফলের একটা গুরুত্ব আছে, থাকবে। তো আমরা সাধারণভাবে দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল আলোচনা করার সময় 9টি গ্রহের দিকেই আলোকপাত করে থাকি, কিন্তু বাৎসরিক রাশিফল বা বর্ষফল আলোচনা করার সময় মূলত 4টি স্থায়ী গ্রহের ওপর গুরুত্ব দেওয়া থাকে। এই 4টি স্থায়ী গ্রহ হল বৃহস্পতি, শনি, রাহু ও কেতু। কারণ বৃহস্পতি একই জায়গায় 1 বছর থাকে, শনি 2.5 বছর থাকে, রাহু 1.5 বছর ও কেতু 1.5 বছর। তো আমরা আজ আলোচনা করব মীন লগ্ন মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে 2024 সালটা। 2023-এর শেষ লগ্নে আমরা 2024 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা আমরা করব। তো আমি বারবার বলি যে আমার যে রাশিফল সেটা কিন্তু লগ্ন সাপেক্ষ এবং রাশি সাপেক্ষ। যাদের মীন লগ্ন তারাও যেমন দেখবে, যাদের মীন রাশি তারাও কিন্তু দেখবে। তো প্রথমে দেখে নিই যে জানুয়ারি মাসের 1 তারিখে কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে। 2024 জানুয়ারি মাসের 1 তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে মার্গী অবস্থায়। 31 ডিসেম্বর বৃহস্পতি বক্রী থেকে মার্গী হচ্ছে, এবং 1 তারিখে সে মার্গী অবস্থায় মেষ রাশিতে অবস্থান করছে। এটা একটা অত্যন্ত শুভযোগ মীন লগ্ন বা মীন রাশির জাতক জাতিকাদের কাছে। কারণ মীন লগ্ন বা মীন রাশির জাতক জাতিকাদের লগ্ন বা রাশির মালিক হচ্ছে বৃহস্পতি, সে ধনস্থানে মার্গী অবস্থায় থাকবে। এটা একটা অত্যন্ত শুভযোগ। পরবর্তীকালে বৃহস্পতি 1 মে 2024 1 মে বৃহস্পতি চলে যাবে বৃষ রাশিতে, এবং বৃহস্পতি 9 অক্টোবর পর্যন্ত ওই স্থানে মার্গী অবস্থায় অবস্থান করবে। পরবর্তীকালে 9 অক্টোবর বক্রী হবে। শনি বর্তমানে অবস্থান করছে
কুম্ভ রাশিতে মার্গী অবস্থায়, কিন্তু শনি 30শে জুন বক্রী হবে এবং 16ই নভেম্বর পর্যন্ত সে বক্রী থেকে মার্গী হবে। 16ই নভেম্বর রাহু কেতু সারা বছর যথাক্রমে মীন এবং কন্যায় অবস্থান করবে। তো প্রথমে আমি আলোচনা করতে যে বলেছি যে বৃহস্পতি যেহেতু মীন রাশির অধিপতি বা মীন লগ্নের অধিপতি, সে মঙ্গল ঘরের ঘর মিত্রক্ষেত্রে মেষ রাশিতে অবস্থান করবে। এটা হচ্ছে মীন লগ্ন মীন রাশি জাতক জাতিকাতে ধনস্থান, অর্থাৎ টাকা পয়সা কেমন হবে, সেভিংস কেমন হবে, এ কথা নিশ্চিতভাবে বলা যায় যে মীন লগ্ন মীন রাশি জাতক জাতিকাদের এই বছর কিন্তু টাকা পয়সা বা অর্থনৈতিক বিষয়টা কিন্তু ভালো যাবে। অনেকেই এক্ষেত্রে বলবে যে 7.5 প্রভাব চলছে। 7.5 প্রভাব চললেও আমি বলবো যে এই বছর কিন্তু মীন লগ্ন মীন রাশি জাতক জাতিকাতে বিশেষত এপ্রিল মাস পর্যন্ত ভীষণভাবে অর্থনৈতিক বিষয়টা ভালো যাবে। পরবর্তীকালেও খুব একটা খারাপ যাবে এটা বলা যায় না। তো আমি আলোচনার সময় আসছি, আবার সে বিষয় আলোকপাত করব। তো এখন বিষয়টা হচ্ছে যে প্রথমেই শরীর স্বাস্থ্য মানসিক অবস্থা নিয়ে আলোচনা করতে হবে। মীন লগ্ন মীন রাশি জাতক জাতিকাদের যেহেতু লগ্ন বা রাশির অধিপতি বৃহস্পতি মঙ্গলের ঘরে ধনস্থানে রয়েছে, মানসিক অবস্থা কিন্তু একদম তুঙ্গে থাকবে। শারীরিক খুব একটা ডিস্টারবেন্স বলা যায় না, বছরের শেষে টুকটাক সমস্যা থাকলেও একদম বছরের শুরু থেকে কিন্তু শরীরের অবস্থা ভালো থাকবে। 2023-এর শেষে শারীরিক অবস্থা যাদের সমস্যা ছিল সেই সমস্যা কেটেছে, শারীরিক সমস্যার জায়গা কিছু থাকবে না, একদম মানসিক মনোবল একদম তুঙ্গে থাকবে এবং যে কোনো বিষয় কিন্তু অগ্রসর হয়ে যাওয়া কোনো সমস্যা হবে না। এরপর বলি ধনস্থানের কথা। আগেই বললাম যে ধন স্থানে লগ্নের অধিপতি বা রাশির অধিপতি অবস্থান করায় ধনভাব ভালো, যথেষ্ট সেভিংসের জায়গা রয়েছে। প্রথম 4 মাস খুব ভালো। পরবর্তীকালে বৃহস্পতি 3rd হাউসে যাবে, অটোমেটিক 3rd হাউসে যে পরাক্রম বাড়াবে, অটোমেটিক অর্থনৈতিক বিষয়টা 2024 সালে মীন রাশি মীন লগ্নতে যথেষ্ট ভালো যাবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। 3rd হাউস পরাক্রমের জায়গা, পরাক্রম কিন্তু মীন লগ্ন মীন রাশি জাতক জাতিকাদের বৃদ্ধি পাবে আস্তে আস্তে বছরের যত এগোবে, অর্থাৎ এপ্রিল মাসের পর মে মাস বৃহস্পতি যখনই 3rd হাউসে যাবে পরাক্রম বৃদ্ধি পাওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে। কাজেই পরাক্রম হানির কোনো জায়গা নেই, পরাক্রম বৃদ্ধিরই জায়গা রয়েছে এবং পরাক্রম যে বৃদ্ধি পাবে সেটা কিন্তু স্থায়িত্বের জায়গা রয়েছে। বিদ্যাস্থান বিষয়ে বলি যে বিদ্যা বিষয়েও কিন্তু খুব একটা খারাপ কিছু বলা যাচ্ছে না। বছরে প্রথম থেকে কোনো অশুভ গ্রহের দৃষ্টি সেভাবে বিদ্যাস্থানে না পড়ায় বিদ্যার বিষয়টি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো বলা যায় এবং জেনারেল এডুকেশনের যারা ছেলেপুলে রয়েছে, যারা বিদ্যার্থী রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি এই বছরে যে সমস্ত পরীক্ষা রয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা বিভিন্ন সেমিস্টার এক্সাম, কম্পিটিটিভ এক্সাম যেগুলো রয়েছে, অ্যাডমিশন পাওয়ার জন্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যাতে নিট, জেই মেন, জেই ওয়েস্ট বেঙ্গল ইত্যাদি পরীক্ষাগুলি কিন্তু ভালোই হবে। যারা মীন লগ্ন মীন রাশি রয়েছে চান্স পাওয়ার ক্ষেত্রে ভালোই হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল তো ভালো হবে যারা রয়েছে। এরপর আসি যে মায়ের শরীর বিষয়েও কিন্তু খুব একটা সমস্যার জায়গা নয়, মোটামুটিভাবে ঠিকঠাক যাবে। যারা বয়স্ক রয়েছে 60 ঊর্ধ্ব বা 65-70 ঊর্ধ্ব, তাদের একটু কিন্তু বয়সজনিত যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর দিকে একটু কিন্তু খেয়াল রাখতে হবে। না খেয়াল রাখলে কিন্তু সমস্যার জায়গা রয়েছে, কিন্তু মোটামুটি যারা স্টেবল জায়গায় রয়েছে তাদের নতুন করে কোনো সমস্যা নেই, বা যারা বয়স্ক রয়েছে তাদেরও নতুন সমস্যা নয়, কিন্তু সমস্যা পুরনো সমস্যা থেকে যাতে কিছু না বেড়ে যায় সেই জন্য নিয়মিত ডক্টর কনসাল্ট করলেই ভালো থাকবে, এটুকু বলা যায়। এবং খাওয়া দাওয়ার দিকে বিশেষত ধ্যান দিতে হবে, যতটুকু ফুডের প্রয়োজন সেই ফুডটুকু কিন্তু গ্রহণ করতে হবে, না হলে কিন্তু সমস্যার জায়গা রয়েছে। এরপর আসি উচ্চশিক্ষার ক্ষেত্রে। যেহেতু পঞ্চম স্থান থেকে আমরা উচ্চশিক্ষার ক্যালকুলেশন করে থাকি, তার কাজেই বলা যায় যে উচ্চশিক্ষার জায়গাটিও যাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে বিভিন্ন প্রফেশনাল কোর্স, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট বা লিগেল লাইনে পড়াশোনা,
তাদের ক্ষেত্রে আমি বলতে পারি যে পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো। বছরের প্রথম থেকেই যে সমস্ত অ্যাডমিশন টেস্ট বা যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর মাধ্যমে যেতে হবে তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান বছরে ভালো। তবে একটু পড়াশোনার মধ্যে থাকতে হবে। একদম লাস্ট মোমেন্টে আর দেখা গেল আমার প্রিপারেশন খুব ভালো আছে, এখন একটু কোনো কারণে একটু পড়াশোনা কম হলো, সেই সব ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে। কিন্তু লেগে থাকতে হবে, যারা লেগে আছে কন্টিনিউয়াস একদম অ্যাডমিশনের পরীক্ষা আর যেদিন কম্পিটিটিভ এক্সামটি রয়েছে সেদিন পর্যন্ত ঠিকঠাক পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, তাহলে অবশ্যই ভালো হবে, এটুকু আমি বলতে পারি। এরপর শত্রুতা মামলা মোকদ্দমার বিষয়ে বলি, যে শত্রুতা মামলা মোকদ্দমার বিষয়ে যে খুব একটা কিছু বড় সমস্যা হয়ে যাবে না। শত্রুরা পরাভূত হবে, তবে কিছু নিম্ন শ্রেণীর শত্রু তৈরি হতে পারে, অর্থাৎ কর্মচারী, কাজের মানুষ ইত্যাদি জায়গা থেকে কিছু সমস্যা হতে পারে। সেদিকে কিন্তু একটু খেয়াল রেখে চলতে পারলে আর বিশেষ কিছু সমস্যা হওয়ার জায়গা থাকবে না। একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে গেলেই সমস্যা মিটে যাবে। খুব ঝুঁকিপূর্ণভাবে কোনো কাজ না করলেই ভালো হবে, শত্রুতার জায়গা ঠিক থাকবে। আলাপচারিতার মধ্যে দিয়ে কাজটা সেরে ফেলতে হবে। এইখানে একটা বিষয় বলি, যে লাইফ পার্টনারের বিষয় আমি বলি, যে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ডিস্টার্ব রয়েছে, কারণ এখানে কিন্তু সপ্তমে কেতু বসে রয়েছে এবং রাহু কিন্তু সপ্তমে দৃষ্টি দিচ্ছে। কাজে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য কিন্তু বর্তমান বছরে শরীর স্বাস্থ্যের বিষয়টা অধঃপাত হবার বা সমস্যার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেতু সপ্তমে, কেতু হচ্ছে হিডেন প্ল্যানেট। কেতু যে কখন কি করবে সেটা কেউ বলতে পারি না আমরা। তো অটোমেটিক কেতু ও যেহেতু অবস্থান করছে সপ্তমে, কাজেই কেতুর অবস্থানের জন্যে কিন্তু একটা দুশ্চিন্তার জায়গা, এবং এখানে রাহুরও একটা দৃষ্টি থাকছে। এই জন্য লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য বিষয় এগুলো স্বামী বা স্ত্রী উভয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা আছে। একটু সাবধানে থাকতে হবে, একটু ডক্টর কনসাল্টের মধ্যে চলতে হবে। ম্যারেজের বিষয়টাতেও আমি বলবো সপ্তমে কেতু এই বছরে মীন লগ্ন মীন রাশি জাতক জাতিকারা যদি বিবাহ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্তটা এড়িয়ে যায়, বা একদম বছরের প্রথমে কোনো সিদ্ধান্ত নেয়, বছরের শেষ দিকে যে যদি সিদ্ধান্ত কোনো কিছু সম্বন্ধ পাকা করা, বা যা রিলেশনের মধ্যে রয়েছে বছরের শেষকালে যে বাড়িতে জানানো ইত্যাদি বিষয়গুলো বা কথাবার্তা দু বাড়িতে এগোনো, সেগুলো আমার মনে হয় 24-এর প্রথম দিকে না করে একদম 24-এর শেষ বা সামনের বছর যে করলে আরও বেটার হয়। খুব একটা তো সময় নিশ্চয়ই পেরিয়ে যাবে না, এটুকু আমি বলতে পারি। এরপর বলি যে ভাগ্য, কর্ম, পিতা ইত্যাদি বিষয়গুলো নিয়ে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বলি যে একটু সাবধানে থাকতে হবে, কারণ পিতৃস্থানে রাহুর একটা দৃষ্টি রয়েছে। রাহুর দৃষ্টি থাকার জন্যে পুরাতন কোনো অসুখ বিসুখের কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে, বা পড়ে যে ফ্র্যাকচার, লেগে যাওয়া ইত্যাদি বিষয়ে কিন্তু সাবধানে থাকতে হবে। প্রেসার কিন্তু একটু সবসময়তেই দৈনিক প্রেসার মাপা বা 3 দিন অন্তর প্রেসারটাকে একবার চেক করা, দেখতে হবে। যাদের হাই বিপি আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু, বা সুগারের যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু নিয়মিত সুগার চেকিং, রুটিন চেকিংগুলো করতে হবে। আমি এটা মীন লগ্ন মীন রাশির বাবা মায়েদের জন্য বললাম। এরপর আসি ভাগ্য। মীন লগ্ন মীন রাশি জাতক জাতিকাদের ভাগ্য বর্তমান বছরে মোটামুটিভাবে একটা সাথ দেবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সমস্যার জায়গা তৈরি করবে। সে বিষয়ে কিন্তু একটা সাবধানে থাকাটা ভীষণ জরুরি। এবার কর্মের জায়গা বলি, কর্ম, প্রফেশন, ব্যবসা ইত্যাদি। কর্ম বলতে কিন্তু আমি সবসময়তেই প্রফেশন, ব্যবসা, চাকরি ইত্যাদি ক্ষেত্রে বলি। আমি হয়তো বলার সময় চাকরি যারা পাচ্ছে না বা চাকরি পাবে ইত্যাদি বিষয়গুলো বলি, কিন্তু যখনই আমি পজিটিভটা বলি ধরে নিতে হবে যারা ব্যবসা বা প্রফেশনের মধ্যে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ওই দশম ঘর রিলেটেড জায়গাটা কিন্তু বেটার বা খারাপ যাই বলি আমি, সেটা কিন্তু ধরে নিতে হবে। অর্থাৎ যারা সরকারি চাকরির চেষ্টা করছে তাদের চাকরি প্রাপ্তির বর্তমান বছরে একদম 100% সমস্যা রয়েছে যোগাযোগ। বছরের শুরুতেই যাদের এই ডিসেম্বরে রেজাল্ট বেরোনো রয়েছে, জানুয়ারিতে জয়েন হয়ে যেতে পারে, বা জানুয়ারিতে রেজাল্ট বেরোবে, ফেব্রুয়ারি মার্চের মধ্যে জয়েনিং এইরকম রয়েছে। যাদের পরীক্ষা দিচ্ছ, নভেম্বরে দিচ্ছ, ডিসেম্বরে দিচ্ছ, তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ, বা যারা বছরের প্রথমে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পজিটিভ। ব্যাংকিং সেক্টর, রেলওয়ে ইত্যাদি যে সমস্ত সেক্টরগুলো রয়েছে সেসব ক্ষেত্রে কিন্তু চাকরির যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এটুকু আমি বলতে পারি। ব্যবসার ক্ষেত্রেও আমি বলি যে ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতিযোগ রয়েছে। যারা গভর্নমেন্ট
কন্ট্রাক্টে কাজ করে, গভর্নমেন্ট রিলেটেড কিছু জিনিস সাপ্লাই করে কন্ট্রাক্ট, তাদের ক্ষেত্রে বলি। এবং যারা বিভিন্ন অর্ডার সাপ্লাইয়ের কাজ করে, সেটা প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা ইলেকট্রনিক্স আইটেম, ইলেকট্রনিক্স জিনিসপত্রের ব্যবসা করে, যারা কেমিক্যালের ব্যবসা করে, যারা আয়রন রিলেটেড ব্যবসা করে ইত্যাদি বিভিন্ন যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো রয়েছে, এমনকি গ্রোসারি আইটেমের যে হোলসেল বিজনেস রয়েছে বা গ্রোসারি আইটেমের রিটেল বিজনেস রয়েছে, এই সব ক্ষেত্রে ব্যবসায় কিন্তু যথেষ্ট ভালো ফলাফল হবে। এবং যারা গার্মেন্টসের বিজনেস রয়েছে, গার্মেন্টসের বিজনেসেও কিন্তু বছর ভালো যাবে, এটুকু বলা যেতে পারে। এবার বলি আয় উন্নতির জায়গা, অর্থাৎ অর্থনৈতিক বিষয় পয়সা আসবে কীরকমভাবে। সেভিংসের জায়গা আমি বলি ভালো, তাহলে সেভিংসের জায়গা ভালো হলে আয়ের জায়গাটাও কিন্তু ভালো হতে হবে। অটোমেটিক আয় বর্তমান বছরে মোটামুটি মন্দের ভালো ও নয়, একবারে মানে ভালো হবে, এটুকু আমি বলতে পারি। অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ভালো হবে। এবার বলি বিদেশের সঙ্গে কানেকশন যে সমস্ত বিষয়গুলো রয়েছে, হবে একটু ডিলে করে হবে, অর্থাৎ বিদেশ যারা যেতে চাইছে তাদের ক্ষেত্রে আমি বলি হবে এই বছরের মধ্যেই হবে। কিন্তু যারা ভাবছে যে প্রথমে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে, তাদেরটা কোনো কারণে ডিলে হতে পারে, একটু ডিলে হয়ে জুন জুলাই হতে পারে, এইরকমভাবে একটু দেরি করে হলেও কিন্তু এই বছর হবে, এটুকু বলতে পারি। পেপারপত্রের বিষয় যে সমস্ত পাসপোর্ট ভিসা, সেগুলো প্রসেস চলবে, প্রসেসে কোথাও অসুবিধা হবে না, কিন্তু একটু সময়ের ইয়েতে দেরি হবে। তো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং সঙ্গে জুড়ে থাকবে। তো আজকের আমি একটা জিনিস ঘোষণা করি যে আমাকে কমেন্ট করে বলা হয়েছে, কেউ বলেছে যে আমি ধরে নিচ্ছি সেটা আদেশ বা হিসেবে আমি নিচ্ছি, যে সিনিয়র সিটিজেন যে সমস্ত আমাদের বাবা মারা রয়েছে তাদের নিয়ে রাশিফল বলার জন্যে। কারণ এটা সত্যি কথায় আমি হয়তো বাবা মায়েদের বিষয়ে বলি, আমি ওটাকে ধরে নিই যে সিনিয়র সিটিজেন বাবা মার, কিন্তু তাদেরও তো একটা রাশি বা লগ্ন বা জন্মচার্ট রয়েছে। তো তাদের বিষয়ে আমি একটা রাশিফল শুরু করতে চলেছি, যে 2024 সালে তাদের রাশিফল কেমন যাবে সেই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোকপাত করব। তো সেই ভিডিওগুলো যেন কিন্তু প্রত্যেক বাবা মারা যেন দেখে, আমার যারা শ্রদ্ধেয় বাবা মা রয়েছেন এবং যাদের সন্তান সন্ততি রয়েছে, তারাও কিন্তু বাবা মায়েদের জন্য ভিডিওগুলো দেখলে তাদের কিন্তু একটু দেখাবে বা শোনাবে। তো আজকে এই পর্যন্ত, অযথা দীর্ঘায়িত করব না। আগামী দিনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।